সৌন্দর্য শব্দটা খুব ছোট, কিন্তু আমরা জানি এই শব্দের অর্থ কতটা বড়। আমরা সবাই চাই সুন্দর থাকতে, কারণ সুন্দর থাকলে মন ভালো থাকে, যেন মনে হয় সুস্থ আছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। আপনাদের সাথে পুরো সময় জুড়ে রয়েছে আমি তমরশী। আপনাদেরকে সুন্দর সুন্দর টিপস দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, আর আমাদের এই অনুষ্ঠানটি 3টে সেগমেন্টে বিভক্ত: হট সিট উইথ সেলিব্রিটি, ট্রেন্ড লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। হট সিট উইথ সেলিব্রিটিতে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন বর্তমান সময়ের অভিনেত্রী সামিয়া মিতু। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। বিশেষ করে বর্তমান সময়ে যারা অভিনয় করছে তাদের সাথে কথা বলছি। ব্যাপারটা সত্যি খুব প্রশংসনীয়, কারণ বর্তমান সময়ে অভিনেত্রীরা খুবই ট্যালেন্টেড, তারা নতুন কিছু না কিছু করতে থাকে। আপনার কাছ থেকে জানতে চাই, বর্তমানে কি কি নিয়ে সব থেকে বেশি ব্যস্ত সময় পার করছেন, কোন কোন কাজগুলো নিয়ে? সবথেকে বেশি আমি ব্যস্ত যেটা নিয়ে সেটা হচ্ছে নাটক। আমি সিঙ্গেল নাটক করছি অনেক বেশি, আবার মাঝে মাঝে হচ্ছে 20 থেকে 25 মিনিটের যে শর্ট ফিল্মগুলো হয় সেগুলো করছি। এই দুইটা নিয়ে খুব ব্যস্ত। এখন পর্যন্ত করা আপনার সব থেকে পছন্দের শর্ট ফিল্ম কোনটা? তুমি আমার, ওকে। এটা। আর সবথেকে পছন্দের যদি কোনো নাটক হয়ে থাকে সেটা হচ্ছে মোশাররফ করিমের সাথে যেটা করেছি, রাজা মস্তান। আচ্ছা, ওই নাটকটা। একটু জানতে চাই যে আপনার এই নাটকটা যেহেতু খুব পছন্দের, নিশ্চয়ই নাটকের ডায়লগগুলো আপনার খুব ভালোভাবে মনে আছে। নাটকের ডায়লগ বলতে ওখানে আমার একটা ডায়লগ মনে আছে, ওটা মানে আমার ক্যারেক্টারটা এরকম ছিল যে পুরোটা একটা কল্পনা। ওকে। মানে ওটা একটা গান আকারে ওটা মানে দেখানো হয়েছে। তো এরকম ছিল, ও হাতটা কেটে আসছে, আসার পরে তখন আমি বলছি, এই তোমাকে না বলছি তুমি গুন্ডামি ছেড়ে দিবা, তুমি এগুলো কেন করো, তোমার হাত কাটছো কেন? এটাই ছিল। আচ্ছা, আপনার যে শর্ট ফিল্ম যেটা আপনি বললেন সব থেকে বেশি পছন্দ, সেটার একটা ডায়লগ তাহলে এই পর্যায়ে করে দেখা। সেটার হচ্ছে যে ডায়লগটা হচ্ছে এরকম যে আমি মানে পাগলি ওখানে। তো ছেলেটা আমার কাছে আসছে আর কি, আসার পর আমি বলছি, এই যা যা এখান থেকে, এতটুকু। আপনি মানে দুটো আসলে দুই ধরনের অভিনয়, দুই ধরনের হ্যাঁ। ক্যারেক্টার, এবং দুটোই খুব সলিড ক্যারেক্টার বলতে হয়। অনেক অভিনেতারাই আমি তাকে চিনতাম না, মানে এরকম ছিল যে আমি যখন পাগল হয়ে যাওয়ার পর আমি তাকে চিনি না। ওকে তো সে যখন আমার কাছে আসছে আমি তাকে সরাই দিচ্ছি। ওকে। এত ভালোবাসতাম যাকে, তাকে আমি চিনি না। সো এখন পর্যন্ত আর কি কি ধরনের ক্যারেক্টারে অভিনয় করেছেন? যেমন একটা পাগল, একটা ছিল যে ওয়াইফ ক্যারেক্টার, এই ধরনের কি কি ক্যারেক্টার? বিশেষ করে আমি তো এখন বেশিরভাগ ইউটিউবে কাজ করছি, আর টিভি চ্যানেলে হচ্ছে কাজ হয়, খুব কম হয়। যেমন এবার হচ্ছে আমি সত্য বলতে চাই, এটার মধ্যে হচ্ছে যে আমি সাংবাদিক ছিলাম ওকে মোশাররফ করিমের সাথে। তো ওইখানে ব্যাপারটা এরকম থাকে যে ভাইয়া মানে সত্য বলার চেষ্টা করতেছে, কিন্তু কোথাও সে সত্য বলতে পারছে না। ওকে। সব জায়গায় মিথ্যা। ওয়াইফ মানে সে সবসময় সত্যি কথা বলতে চায়, সৎ পথে চলতে চায়, কিন্তু তার ওয়াইফ সেটা করতে দেয় না, যেখানে যায় সবাই। তখন হচ্ছে যে আমরা কি করি, অনেকগুলা সাংবাদিক গিয়ে তাকে মানে ঘেরাও করে ধরি আর বলি যে আপনার হাতে এটা কেন, প্ল্যাকার্ডটা কেন, মানে একটা কার্ড লিখে ওখানে লিখে রাখছে যে সত্য বলতে চায়। তো তখন উনি আমাদেরকে কিছু বলছে না, পরবর্তীতে আমি জোর করে গিয়ে যে মানে ওনার থেকে কথা শুনছি, এরকম একটা ক্যারেক্টার। ওকে, বা তার মানে সাংবাদিক। তাহলে এই মুহূর্তে আপনি আমাকে একটা প্রশ্ন করেন, এই ধরনের একটা ক্রিটিক্যাল প্রশ্ন, যেটার উত্তর আমি দিতে চাবো না, বাট দিতেই হবে। আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেছেন? অবশ্যই করেছি। আচ্ছা, আপনাদের প্রেমের কোনো সিক্রেট শুনতে পারি? অবশ্যই শুনতে পারেন। প্রেমের তো আসলে অনেক ধরনের সিক্রেট হয়। যেমন সে আমাকে চিঠি দিত, এটা কেউ জানতো না, এটাও একটা সিক্রেট। আচ্ছা আচ্ছা। যাই হোক, অনেক মজা হয়ে গেল। এবার একটু আপনার কাজ সম্পর্কে জানতে চাই। এত বছর ধরে কাজ করছেন, এতগুলো ক্যারেক্টার নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই ভালোবাসার জায়গা থেকেই করছেন। যদি আপনাকে বলা হয় যে অভিনয় করার 3টা সব থেকে গুরুত্বপূর্ণ দিক, বা আসলে আপনার পছন্দের 3টা বিষয় যে জন্য আপনি অভিনয়ে আছেন, তেমন 3টা দিক কি হবে? প্রথমত অভিনয়টা আমার অনেক ভালো লাগে। ওকে দ্বিতীয়ত আমার অনেক ভালোবাসা এটা। ওকে। হ্যাঁ, আর তৃতীয়ত আমার হচ্ছে যে ইচ্ছা, যেটা বলবো, আমি যতদিন বেঁচে থাকবো যখন যে ক্যারেক্টার আসবে আমার বয়সের সাথে, তখন সেই ক্যারেক্টারটা করব। এই 3টা জায়গা থেকে। বাবা, একটু জানতে চাই এবার আপনার ওয়ার্ড্রোপের হালচাল নিয়ে। যেহেতু অনেক ধরনের ক্যারেক্টার করছেন, কখনো পাগল, কখনো ওয়াইফ, কখনো সাংবাদিক, না জানি আর কি কি রয়েছে, আর সেদিকে না যায় অনেক সময় ব্যাপার। এত ক্যারেক্টারের সাথে আসলে নিজেকে ফুটিয়ে তুলতে হয় ডিফারেন্টভাবে। আর আমরা জানি যে বর্তমানে আমাদের দেশের যে নাটক ইন্ডাস্ট্রির অবস্থা, সেখানে কস্টিউম আর্টিস্টকে ক্যারি করতে হয়, সেখানে আলাদা কস্টিউম প্রোভাইড করার কোনো অপশন থাকে না বা বাজেট থাকে না। সেক্ষেত্রে বাসার মধ্যে নিশ্চয়ই অনেক ধরনের কস্টিউমের একটা স্তূপ পড়ে গেছে। তো আসলে কোন কোন ধরনের কস্টিউম বাসায় রাখা হয়, বা কি কি মাথায় রেখে ড্রেস কেনা হয়?
আমি আমি সর্বপ্রথম যেটা বলবো, আগে যেমন আমি যখন মিডিয়ায় ছিলাম না, তখন আমার চিন্তাধারা ছিল যে আমি একটা থ্রি পিস পরবো। হ্যাঁ, আমি যেটা পড়তে পছন্দ করতাম। এখন আমি যখন শপিংয়ে যাই, তখন আমি চিন্তা করি এখান থেকে একটা নিব, একটা শার্ট নিব, একটা থ্রি পিস নিব, তারপর একটা কোট নিব। এগুলো চিন্তা করে কিন্তু কেনাকাটা করা হয়। যেহেতু আমি অভিনয়ে আছি, আমার এক দিন এক একটা লাগছে। তো সব ড্রেস কিন্তু আমি যদি আমার নর্মাল লাইফ চিন্তা করি, তাহলে কিন্তু আমি কখনোই মানে ক্যারি করতে পারবো না। এই জন্য আমি মিডিয়াটা চিন্তা করে কিন্তু শপিং করি। আচ্ছা, তো সেই জন্য যখন আমার এক একটা চরিত্র আসে, তখন আমার আর বাহিরে গিয়ে আলাদা করে শপিং করা লাগে না। ওকে। আমার বাসায় থাকে কস্টিউম। ওকে, সো আপনার এই শপিং নিয়ে আরো অনেক কোয়েশ্চেন রয়েছে আমার মাথায়, কারণ মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং বিষয় উঠে আসবে। আরে চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস এন্ড গেটআপে নতুন কি লুক রয়েছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি সাকিরনস মেকওভার স্যালন থেকে। আমরা আজকে একটা পার্টি মেকওভার দেখব। আমার সাথে আছে শবনম। আমরা বেসটা আগেই করে রেখেছি, হাফ ডান করে রেখেছি, সাথে একটা সুইটেবল হেয়ার স্টাইল করে রেখেছি, সামনে ফ্রিজ করে মেসি বান করে রেখেছি। এখন আমরা স্মোকি আই করব। জেল লাইনার দিয়ে লাইন করে আমরা শ্যাডো দিয়ে, কালো শ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। যে ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড অলরেডি করা ছিল হালকা করে, সেটা দিয়ে আর একটু ব্লেন্ড করে দিব। আইব্রো বনটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আর একটা ল্যাশ ট্রাই করে দেখি, যেটা ওকে আমার কাছে মনে হচ্ছে ভালো লেগেছে, সেরকম একটা ল্যাশ নিয়ে এখন আমরা ল্যাশটা সেট করে নিচ্ছি। এখন কন্টিনিউটা করে নিব। ডাবল চিন আছে তো একটু ডার্ক কন্টিনিউ করবো। ল্যাশ লাইনটা কালার করবো। ল্যাশ লাইনটা আমি জেল লাইনার দিয়ে ব্লেন্ড করে আবার ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। ইনার কর্নারটা একটু হাইলাইট করে দিচ্ছি। আইব্রোটা একটু টাচ আপ করে দিচ্ছি। আমাদের পার্টি মেকওভার ডান, এখন আমরা জুয়েলারি সেটিংটা করছি। আজকে পার্টি মেকওভারটা ডান। কেমন লাগলো আজকে আমাদের মেকওভারটা? ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে নতুন কি টিপস রয়েছে আপনাদের জন্য। আজকে আমি বিউটি টিপসে আছি একটু হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ আমরা কিন্তু ডে বাই ডে আমাদের ফেসের মানে আমাদের স্কিনের সচেতনতা আমরা বৃদ্ধি করছি, বাট আমাদের হেয়ারের যে একটা বিশেষ সচেতনতা আমাদের মধ্যে আসা দরকার, সেটা কিন্তু আমরা অনেকেই
বুঝতে পারছি না বা আমরা নিচ্ছি না বুঝেও। আমাদের হেয়ার অত্যাধিক পরিমাণের ফল করার বা রুক্ষ হয়ে যাওয়ার প্রধান কারণই কিন্তু হচ্ছে প্রোটিন। শুধু আমাদের স্লিমিংয়ের দিকটাই বিবেচনা করে খাদ্যাভ্যাস করলে হবে না, আমাদের অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমাদের হেয়ারটাকেও কিভাবে ভালো রাখা যায়। সো হেয়ারটাকে ভালো রাখতে হলে অবশ্যই প্রোটিন বা আয়রন এই টাইপের খাবারগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য জরুরি। সো আমাদের ডায়েটিং যে অভ্যাসটি আমরা গড়ে উঠছে আমাদের মধ্যে, সেটার সাথে অবশ্যই আমাদের আয়রন এবং জিঙ্ক, তার সাথে আমাদের প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। হেয়ার ফল বা হেয়ার রাফ হওয়ার পেছনে অনেকাংশেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখছে। আমি যেহেতু আজকে হেয়ার নিয়ে বলছি, সো বলবো হেয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোটিন, জিঙ্ক এবং আয়রন জাতীয় খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাসে রাখাটা খুবই জরুরি। সো আমাদের ডায়েটিংয়ের পাশাপাশি আমাদের এই দিকেও খুব খেয়াল রাখতে হবে। আমরা আমাদের হেয়ারটাকে প্রতিদিন ওয়াশ করছি, আসলে প্রতিদিন ওয়াশের ক্ষেত্রেও কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপারও আমরা মাথায় রাখছি না যে আমার হেয়ারের কোয়ালিটিটা কি। হেয়ার কোয়ালিটির উপরে নির্ভর করেই কিন্তু আমাদের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ইউজ করতে হয়। আমরা কিন্তু অনেকেই না বুঝে এই ধরনের কাজ করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের হেয়ারটা বেশি ড্যামেজ হচ্ছে বা অনেক বেশি রাফ হয়ে যাচ্ছে। সো আমাদের কি করতে হবে, অবশ্যই একজন বিউটি এক্সপার্টের কাছে পরামর্শ করে যে আমার হেয়ারের টাইপ কি এবং এই হেয়ারে আমি কি টাইপের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ইউজ করতে পারি সেটা চিন্তা করে বা তার কাছ থেকে বুঝে আমাদের সেটা অ্যাপ্লাই করা উচিত। যদি চুলটাকে সুন্দর ঝলমলে আর সিল্কি রাখতে হয় আর চুলের ড্যামেজ মুক্ত একটা সুন্দর চুল পেতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন অন্তত হেয়ারে আপনি একটু ওয়েল ম্যাসাজ করুন এবং অন্তত ঘন্টাখানিক চুলে রেখে দেন চুলটাকে আপনার চুলের অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করুন এবং কন্ডিশনার ইউজ করুন। সো এতে কিন্তু আপনার চুলের যে ড্যামেজ ভাবটি আছে অনেকাংশে আপনি ঘরে বসে কমিয়ে ফেলতে পারবেন। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমরা চুল ওয়াশের পরে আমরা সবাই কি করি, একটা হিট মেশিন ইউজ করি, আমরা হেয়ার ড্রায়ার করি, তারপর চুলটাকে সুন্দর করার জন্য আমরা স্ট্রেটনার ইউজ করি, স্ট্রেট করি। এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ড্যামেজ বাড়ায়। সো আমাদের উচিত এগুলো যত কম ইউজ করা এবং ন্যাচারাল উপায়ে চুলটাকে শুকানো এবং ন্যাচারাল উপায়ে পরিচর্যা করে চুলটাকে স্ট্রেট এবং সিল্কি রাখা। আমরা খুব ঘরোয়া উপায়ে চুলটাকে নারিশিং এবং শাইনিং সুন্দর একটা স্বাস্থ্যোজ্জ্বল চুল তৈরি করতে পারি। আজকে সেই টিপসটাই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খুব সহজেই এই ইকুইপমেন্টগুলো আপনি ঘরে পেয়ে থাকবেন। আপনি 3 চামচ টক দই, সাথে একটা ডিম, আর তার সাথে নিতে পারেন অ্যালোভেরা জেল। আর যদি আপনার মাথায় ড্যান্ড্রাফ প্রবলেম থাকে, আমি বলবো তার সাথে একটু পরিমাণ লেবুর রস আপনি দিয়ে একটা সুন্দর প্রোটিন প্যাক তৈরি করতে পারেন, যে প্যাকটা আপনি ঘরে সুন্দর করে আপনার চুলে অ্যাপ্লাই করে একটা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে পারেন। এই ট্রিটমেন্টটা আপনি যদি উইকলি একবার করেন, আমি বলবো আপনার চুল নিয়ে আর কোনো ভাবনাই ভাবতে হবে না। তো দর্শক, এগুলোই ছিল আমাদের বিউটি টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বলবো আমি নিশ্চয়ই উপকৃত হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুন্দর থাকার জন্য বিউটি টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। চলে যাচ্ছি আমাদের আজকের গেস্টের সাথে আবারও আড্ডায়। যেমনটা বলছিলাম, আপনার শপিং নিয়ে অনেক কিছু জানার আছে। শপিং করার ক্ষেত্রে কোন ধরনের প্লেস সব থেকে বেশি পছন্দের? ব্র্যান্ডেড শোরুম না নন ব্র্যান্ডেড শোরুম, নাকি কোন ধরনের প্লেস? ফুটপাথ আর শপিং মল, ফেভারিট কোন প্লেস আছে? আমার হচ্ছে শপিং, আমার যখন যেখানে ভালো লাগে, ওকে। যেখানে আমি আমার মনের মতো ড্রেস দেখি, সেখান থেকে কেনাকাটা শুরু করে দিই। সারাদিন শুটিং করছেন, আজকেও দেখছি খুব সুন্দরভাবে মেকআপ করেছেন, সুন্দর একটা হেয়ার স্টাইল করেছেন, আমার চুলে দেখছি ছোট্ট একটা কালারও করা আছে। সো একটু জানতে চাই যে চুলের যত্নে বা ফেসের যত্নে কি করা হয়? চুলের যত্নটা অনেক বেশি নেওয়া হয়। সেটা হচ্ছে আমি ঘরোয়াভাবে একটা তেল তৈরি করি নিজেই, সেটা আমি শ্যাম্পু করার আগে ইউজ করি। কিন্তু তেলটা, সেটার রেসিপিটা একটু বলে দেন। বলে দিব? হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা, আমি সেটা হচ্ছে পেঁয়াজ এবং অলিভ অয়েল, তারপর হচ্ছে আপনার অ্যালোভেরা, আর হচ্ছে যে ওই যে ছোট ছোট কি বলে, মেথি, না না, কালো জিরা। কালো জিরা। জি, এগুলা দিয়ে আমি হচ্ছে যে একটা তেল তৈরি করি, আর সেটা হচ্ছে আমি শ্যাম্পু করার 2 ঘন্টা আগে দিয়ে থাকি, তারপর হচ্ছে আমি 2 ঘন্টা পর যখন গোসল করি তখন শ্যাম্পু করে নেই। মেকআপ তুলেন কিভাবে? মেকআপ তুলে আমি হচ্ছে যে নারকেল তেল দিয়ে। নারকেল তেল দিয়ে। ওকে, এবার একটু খাবার দাবারের প্রসঙ্গে চলে আসি। শুনেছি অভিনেত্রীরা কোনো কিছু খায় না, তারা অল্প অল্প করে খায়, ঠিক ভালোভাবে মানে চিবিয়ে চিবিয়ে অনেক মজা করে কোনো কিছু খেতে পারে না, সত্য নাকি মিথ্যা? না, আমি আমার ক্ষেত্রে বলবো যে মিথ্যা। আমি তো চিটাগাং এর মেয়ে, আর চিটাগাং এর মেয়েরা কিন্তু এত স্পাইসি, কিপটামি করে খায় না, ঠিক আছে? স্পাইসি, হ্যাঁ। খুবই তো স্পাইসি। আমি আমার খাবার দাবারে সবসময় মানে অন্য 8-10টা মানুষ যেভাবে খায় ঠিক ওইভাবেই। সো আমি আপনাকে এখন একটু টাস্ক দিয়ে দিই, আপনাকে আসলে ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে খাবারের স্বাদগুলোকে বোঝাতে হবে। ওকে, সো আপনি চাইলে ওই খাবারটা দেখার পরে আপনার যে এক্সপ্রেশন হওয়া উচিত বা যেটা করে সবাই সেটা দেখাতে হবে। ওকে ওকে। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে ঝালমুড়ি, তেঁতুল দিয়ে বেশ টক একটা আচার, অনেক লবণযুক্ত ডিম ভাজি, একদম মানে বাসি একটা মাছ, গন্ধে খাওয়াই যাচ্ছে না বাট খেতে হচ্ছে। অভিনয় নিয়ে আসলে ভবিষ্যৎ কি কি প্ল্যান করছেন বা কি কি ভাবছেন, নিজেকে আর কি কিভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন? আসলে অভিনয় তো শেখার শেষ নেই। আমরা মানে সবাই শিখছি, আমিও শিখছি। আম, যখন যেটা আসে আর কি, যে ভালো মুভি আসে ওটা দেখি। আর আমার প্ল্যান হচ্ছে মানে চরিত্র, আমার ক্যারেক্টার অনুযায়ী যখন যেটা আসবে, আমাদের বাস্তব চরিত্রগুলো যেটা, যেমন আমার মা, খালা, বোন, তাদেরকে দেখি। হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যান যেটা, আমার মা কি করছে, খালা কি করছে, এগুলা থেকে আমি শিক্ষা নিচ্ছি এবং সেভাবে এগিয়ে যাচ্ছি। বাহ, খুবই ভালো আসলে মনোভাব আপনার, কারণ ওই আমাদের অভিনয়টা চারপাশে মানুষের কাছেই আছে। জি, তো সেটাই যদি আয়ত্ত করি তাহলে আর স্ক্রিনে মেকি মেকি লাগবে না। Right. কিন্তু একদম যদি আমার জিনগত বৈশিষ্ট্যর বাহিরে কিছু করতে যাই তখন সেটা স্ক্রিনে একদম মেকি মেকি একটা ব্যাপার জি। চলে আসবে। ঘোরাফেরা নিশ্চয়ই করা পছন্দ আপনার, নাকি একদমই পছন্দ না? আমার খুব একটা পছন্দ। খুব একটা পছন্দ না, ঘুরতে চান না কখনো? যাওয়া হয় সপ্তাহে 1 দিন, তাও হচ্ছে যে আমার বাসার পাশে চন্দ্রিমা উদ্যান। যে মানুষটা সপ্তাহে একদিন ঘুরতে চায় সে কিভাবে বলে ঘোরাফেরা না, পছন্দ যেমন না? হচ্ছে বাহিরে, দেশের বাহিরে ঘোরাফেরার কথা বলতে গেলে আমি ওই বাহিরে এ পর্যন্ত কখনো যাই নাই, বাট কক্সে যাওয়া হয়। কক্স তো আপনার বাসার পাশে। না না, আমার বাসার পাশে না। আপনি চিটাগং-এর মেয়ে, তাহলে কক্স তো বাসার পাশে। সেই জায়গা থেকে হয়তো বলতে পারেন, বাট হচ্ছে আমার মানে ঘোরার জায়গা যদি দূরে কোথাও হয় সেটা হচ্ছে কক্স। তার মানে সমুদ্র পছন্দ, পাহাড় পছন্দ। রাইট, হ্যাঁ। পাহাড় পছন্দ না? অনেক অনেক আমার পাহাড় পছন্দ। আর চা বাগান? সেটা তো বলার কিছু নেই আর। আমার তো সবই পছন্দ হয়ে গেল। আচ্ছা, এবার একটু চলে আসি অ্যাক্সেসরিজের প্রসঙ্গে। অ্যাক্সেসরিজের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনি সবসময় মাথায় রাখেন বা কোন ধরনের অ্যাক্সেসরিজ ক্যারি করতে পছন্দ করেন? আমি মানে নির্দিষ্ট কোনোটা না, যখন যেটা হাতে পান সেটা। ওকে। এবং এই যে আজ আপনি এসেছেন, আপনার সুন্দর সুন্দর অভিনয়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, খুব ভালো লাগছে। শেষ মুহূর্তে আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে যদি আপনার কিছু বলার থাকে। আমি এটাই বলবো যে প্রথমত আমি ধন্যবাদ দিব এশিয়ান টিভিকে আমাকে এখানে আনার জন্য। আর দ্বিতীয়ত এটা বলবো যে আপনারা সবসময় এশিয়ান টিভির সাথে থাকবেন, আর আমার সাথে থাকবেন। সামিয়া মিতু আমাকে 2 লক্ষ মানুষ ফলো করে, তো সে জায়গা থেকে বলবো আমার যারা ফলো আপ আছেন তারা আমার জন্য অনেক দোয়া করবেন, সাপোর্ট করবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনি তো অবশ্যই সাপোর্ট করবেন। সেটা আর বলার কিছু থাকে না, অবশ্যই সাপোর্ট করবো, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া দিয়ে দিলাম। ফু ফু ফু। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজ আসার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। আপনাকেও থ্যাংক ইউ এত সুন্দর করে কথা বলার জন্য। দর্শক, এই ছিল গ্লাস অ্যান্ড গ্লিটারের আমাদের আজকের আয়োজন। দেখা হবে আপনাদের সাথে আবারও পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন।